Assalamu alaikum, dear students. Hope you are all well by the grace of Almighty Allah, along with your family members. Welcome to you all in our online class programs arranged by Haji Asmut College, Bharup. I am Mohammad Jahangir Alam, lecturer, Department of English, Haji Asmut College, Bharup. Welcome to those students who have chosen our college as your desired institutions and who have been admitted to 2020 to 2021 session in our college. You all know that the whole world along with our country have been going through a very critical situations due to COVID pandemic. As a result of this pandemic situation, we are to stay away from our regular classroom activities, for why we have to conduct our class through online. I congratulate and welcome all of you for being admitted in our colleges, in our college, and from the core of my heart, I wish you a very successful career in your future. Students, we hope that you will stay connected with our online programs and stay with your studies. We pray to Almighty for a better and quicker solution to these problems. As soon as this pandemic ends, we hope we will be able to go back to our classrooms and attend our class programs like before. Let's get started. This is the first orientation class with you, with me. I am Mohammad Jahangir Alam, lecturer in English. I wish you will enjoy this class program attentively. Let's get started. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আবারও লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ওরিয়েন্টেশন ক্লাসের প্রথম ক্লাসটি শুরু করেছি। তোমরা জানো ওরিয়েন্টেশন ক্লাসের প্রথমে আমাদের ইংলিশ সিলেবাস বা মার্কস ডিস্ট্রিবিউশনটা জানা খুব জরুরি, কারণ যেহেতু আমরা একটা নতুন প্ল্যাটফর্মে এসেছি, নতুন ক্লাস, নতুন ধরন, আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন বা প্রশ্নের অ্যানালাইসিসটা জানা বা প্রশ্নের ধরনগুলো সম্পর্কে ধারণা নেওয়াটা খুবই জরুরি। আমাদের ইংরেজিতে তোমরা অলরেডি জানো যে 200 মার্কস থাকবে, ফার্স্ট পেপারে 100 এবং সেকেন্ড পেপারে 100। আমরা আজকে দেখব যে ফার্স্ট পেপারে কোয়েশ্চেন প্যাটার্নটা কীভাবে থাকবে, অর্থাৎ কোন কোন দিক থেকে কোয়েশ্চেনগুলো আসবে এবং কিভাবে কোয়েশ্চেনগুলো সেট করা থাকবে। ফার্স্ট পেপারে মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি এখানে লিখে রেখেছি। এখানে তোমরা এসএসসিতেও 3টি সিন কম্প্রিহেনশন করে এসেছো, দেখে এসেছো। ওইখানে 3টি সিন কম্প্রিহেনশনের মধ্যে 2টি ছিল টেক্সট রিলেটেড, একটা ছিল আউট অফ টেক্সট। আমাদের এইচএসসিতে কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে প্রথম সিন কম্প্রিহেনশন থাকবে, দ্যাট মিন্স টেক্সট বুক রিলেটেড। এখান থেকে এমসিকিউ থাকবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এখানে 5টি কোয়েশ্চেন থাকবে, 5টি কোয়েশ্চেনে 5 কোয়েশ্চেন্স থাকবে, যেটা এসএসসিতেও তোমরা করে এসেছো। 5টি কোয়েশ্চেন ছিল 2 নম্বর করে 10। তাহলে প্রথম সিন কম্প্রিহেনশন বা প্রথম টেক্সট থেকে মার্কস আসবে 15 নম্বরের। দ্বিতীয় নম্বর সিন কম্প্রিহেনশন, দ্যাট মিন্স এটাও টেক্সট রিলেটেড। এখান থেকে প্রশ্ন 2 ক্যাটাগরির হতে পারে, 2 ধরনের হতে পারে। একটি হচ্ছে ফ্লোচার্ট অর ইনফরমেশন ট্রান্সফার। ইনফরমেশন ট্রান্সফার বিষয়টা তোমরা এসএসসির সিলেবাসে করে এসেছো। সেটা ছিল একটি বক্স দেওয়া থাকতো, এই বক্সে বিভিন্ন ধরনের তথ্যগুলো গ্যাপ থাকতো। প্যাসেজ থেকে কোনো ব্যক্তি অথবা কোনো পার্সন বা কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট নিয়ে এখানে তথ্যগুলো দেওয়া থাকতো, সেই তথ্যগুলো আমরা পূরণ করতাম। অথবা ইনফরমেশন ট্রান্সফার ছাড়াও আমাদের এখানে থাকতে পারে ফ্লোচার্ট। ফ্লোচার্ট বিষয়টা কি? প্রবাহ চিত্র। এখানেও টেক্সট রিলেটেড প্যাসেজটা দিয়ে তোমার একটি বক্সে একটি তথ্য দেওয়া থাকবে, বাকি বক্সগুলো আমাকে এরকম নিচে নিচে করে তথ্যগুলো লিখে দিতে হবে ফ্রেজ আকারে। আমরা এই টপিক নিয়ে ডিটেলস কথা বলবো আমাদের পরবর্তী ক্লাসগুলোতে। এই ফ্রেজ আকারে আমাকে একটি তথ্য দেওয়া থাকবে, বাকি 5টি তথ্য পূরণ করতে হবে। প্রতিটি বক্সের তথ্যে থাকবে হচ্ছে 10 নম্বর, 2 নম্বর করে, দ্যাট মিন্স 5টি বক্সের 10 নম্বর। ফ্লোচার্টে 10। এরপরের কোয়েশ্চেনটা থাকবে হচ্ছে সিন কম্প্রিহেনশন। সিন কম্প্রিহেনশনে থেকে আমাকে সামারি লিখতে হবে, প্যাসেজ রিলেটেড সামারি পূরণ করতে হবে। সামারিতে মার্কস হচ্ছে 10। তাহলে প্রথম 3টি প্যাসেজ, প্রতিটি প্যাসেজই আসবে আমার টেক্সট বুক থেকে। ইংলিশ ফর টুডে ফার্স্ট পেপারের যে বইটি আছে ওই বইটি থেকে এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। 4 এবং 5 নম্বর কোয়েশ্চেনে
4 নম্বর কোয়েশ্চেনে থাকবে ফিল ইন দ্য গ্যাপস অর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ। 10টি গ্যাপ থাকবে, 10টি গ্যাপস থেকে প্রতিটিতে হাফ, দ্যাট মিন্স 10টি থেকে 5 নম্বর। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুজ, উইদাউট ক্লুজে মার্কস হচ্ছে 10। এই ক্ষেত্রে এখানে একটা কথা জেনে রাখা খুবই জরুরি যে দুটি থেকে আমরা যদি টেক্সট বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করলে দেখা যাবে বিশেষ করে ঢাকা বোর্ডের ক্ষেত্রে প্রায়ই কিন্তু দুটি গ্যাপসের একটি টেক্সট রিলেটেড আসে, অর্থাৎ টেক্সট থেকে হুবহু দেয় অথবা টেক্সট রিলেটেড কোনো একটি টপিক এখান থেকে তুলে দেওয়া হয়। দ্যাট মিন্স আমার প্রথম 3টি প্যাসেজ সংক্রান্ত কোয়েশ্চেন এবং দুটি গ্যাপস থেকে একটি কোয়েশ্চেন, প্রায় মেজর অংশগুলোই কিন্তু আমার টেক্সট রিলেটেড কোয়েশ্চেন আসবে। এই জন্য এই দুটির একটি অংশের জন্য আমাকে টেক্সট পড়তে হবে, আরেকটি অংশের জন্য আউট অফ টেক্সট থেকে কোয়েশ্চেনগুলো আসবে। পরের কোয়েশ্চেন প্যাটার্নে থাকবে হচ্ছে রিঅ্যারেঞ্জে মার্কস হচ্ছে 10। তোমরা এসএসসিতে তোমরা রিঅ্যারেঞ্জ ছিল, তোমাদের রিঅ্যারেঞ্জে মার্কস ছিল 8টি সেন্টেন্স থাকতো। 8টি সেন্টেন্সকে আমাদের বক্স আকারে রিঅ্যারেঞ্জ গুছিয়ে লিখতে হতো সেটি। আর আমাদের এই সিলেবাসে এখানে থাকবে হচ্ছে 10টি সেন্টেন্স থাকবে, 10টি সেন্টেন্সকে অ্যারেঞ্জ করে লিখতে হবে। এই হচ্ছে প্রথম পার্টে থাকবে এই 60 মার্কস। তারপর সেকেন্ড পার্টে থাকবে হচ্ছে রাইটিং পার্ট, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আমরা টপিক পাবো হচ্ছে 5টি টপিকের। প্রথম টপিক অ্যাজ ইউজুয়াল জানো প্যারাগ্রাফে থাকবে 10। এখন এই প্যারাগ্রাফটা আমরা যদি বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখি অথবা আমরা যদি প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করি দেখব প্যারাগ্রাফটি প্রায় আসে টেক্সট রিলেটেড, অর্থাৎ টেক্সট বুকের তোমরা জানো, তোমরা যদি ইংলিশ টেক্সট বুক ইংলিশ ফর টুডে যে বইটি আছে এই বইটি যদি তোমাদের কাছে থেকে থাকে তোমরা এখানে দেখবে এখানে প্রায় 15 ইউনিটস, দ্যাট মিন্স 15টা ইউনিট আছে। প্রত্যেকটা ইউনিটের একটি করে টাইটেল, দ্যাট মিন্স হেডলাইন আছে। ওই হেডলাইনকে বেসিস করে আমাদের একটি করে কোয়েশ্চেন সেট করা থাকে। যেমন ধরো একটা ইউনিট আছে হচ্ছে ডায়াসপোরা ইউনিটে আমরা বেশ কিছু প্যাসেজ দেখব, ডায়াসপোরা কী হয়, কেন হয়, ওইখান থেকে প্যারাগ্রাফ থাকতে পারে, ডায়াসপোরা প্যারাগ্রাফ আসতে পারে। অথবা ধরো আরেকটা ইউনিট আছে ফুড অ্যাডাল্টারেশন থেকে আমরা প্যাসেজ তো অবশ্যই দেখব, আবার কিন্তু প্যারাগ্রাফও আসে ফুড অ্যাডাল্টারেশন বেসিস প্যারাগ্রাফ। তার মানে প্যারাগ্রাফটা টেক্সট রিলেটেড আসার সম্ভাবনা, ফার্স্ট পেপারের প্যারাগ্রাফগুলো আমরা ফার্স্ট পেপার বেসিস প্যারাগ্রাফ আসবে। এখানে মার্কস হচ্ছে 10। স্টোরি রাইটিং তোমাদের এসএসসিতে স্টোরি রাইটিংয়ে ছিল 10। আমাদের এই সিলেবাসে আমাদের স্টোরি রাইটিংয়ে মার্কস থাকবে হচ্ছে 7। অ্যাজ ইউজুয়াল সব আগের মতোই, এটা কোনো সিচুয়েশনাল স্টোরি থাকতে পারে, কোনো হিস্ট্রিক্যাল ইভেন্ট থাকতে পারে, অথবা কোনো একটা মোরাল থেকে থাকতে পারে, ফেবলস রিলেটেড থাকতে পারে, এরকম। এরপরের অংশটাতে থাকবে হচ্ছে 9 নম্বর ইমেল অর লেটার। তোমরা ইমেল এবং লেটারকে আলাদা আলাদা করে পড়ে এসেছো এসএসসিতে। ইমেলে ছিল 10, লেটারে ছিল 10। আমাদের এখনকার সিলেবাসটাতে ইমেল অর লেটারে আসে ম্যাক্সিমাম সময়, ইমেলও আসতে পারে। তাহলে এই দুইটির যে কোনো একটি থাকবে। এখানে আমাদের মার্কস বরাদ্দ থাকবে হচ্ছে 5। পরের অংশটা অ্যাজ ইউজুয়াল এসএসসির সিলেবাসের মতোই গ্রাফ অর চার্ট। গ্রাফ থাকতে পারে, চার্ট থাকতে পারে। ওই গ্রাফ চার্টকে আমাকে কী করতে হবে? ডেসক্রাইব করতে হবে। এখানে মার্কস থাকবে হচ্ছে 10। তাহলে এই টপিকগুলো মোটামুটি আমাদের পরিচিত টপিক থেকে ইন্টারের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। দ্যাট মিনস এসএসসিতে যাই পড়ে এসেছিলে সেই টপিকগুলোই কিন্তু আমাদের ইন্টারের ছিল। 11 নম্বর টপিক যেটি, এই টপিকটি তোমাদের জন্য একদমই নতুন। কীরকম? এখানে লেখা থিম রাইটিং বিষয়টা কি? এই কোয়েশ্চেনটার মধ্যে এই টপিকে তোমার একটি কবিতা দেওয়া থাকবে, একটি পয়েম দেওয়া থাকবে। পয়েম কোত্থেকে আসতে পারে? তোমার ইংলিশ ফর টুডে যে বইটি থাকবে এই বইটিতে 12টি কবিতা আছে। আমরা প্রত্যেকটা ইউনিট ওয়াইজ দেখব, ইউনিটে বিভিন্ন প্যারাগ্রাফগুলো বা কবিতাগুলো সেট করা থাকে। ওই কবিতা থেকে যে কোনো একটি কবিতা 11 নম্বর প্রশ্নে তুলে দিতে পারে, দিয়ে বলবে রাইট দ্য থিম অফ দি পয়েম নট মোর দ্যান 50 ওয়ার্ডস, অর্থাৎ 50 ওয়ার্ডের ভিতরে তুমি কবিতার থিমটুকু লিখবে। আবার আউট অফ টেক্সটও আসার সম্ভাবনা, দ্যাট মিনস টেক্সটের যে কবিতাগুলো আছে তার বাইরেরও কোনো একটি কবিতা দেওয়া থাকবে, সেই কবিতাকে বেস করে আমার একটি থিম লিখতে হবে। এই ক্ষেত্রে আমাদের যদি বোর্ডের স্যাম্পল কোয়েশ্চেন আমরা দেখি 11 নম্বর এবং 3 নম্বর, এই দুইটা জিনিস একটু খেয়াল করবে। 3 নম্বর এখানে যে সিন কম্প্রিহেনশনে আমরা লিখলাম সামারির জায়গায় অনেক সময় পয়েম দিয়ে দেয়, আবার থিম রাইটিংয়ের জায়গায় অনেক সময় প্যাসেজ দিয়ে দেয়। তার মানে দুইটা ইন্টারাকশন করতে পারে। একই কথা, কবিতার বিষয়বস্তু লেখা ওয়ান কাইন্ড অফ সামারি, সিন কম্প্রিহেনশনের বিষয়বস্তু মূল কথাগুলো লিখবো সেটা এক ধরনের সামারি। তাহলে 3 নম্বর এবং 11 নম্বরের পার্থক্যটা হচ্ছে এই ক্ষেত্রে একটা প্যাসেজ দেওয়া থাকবে, আমাকে প্যাসেজের বেসিক তথ্যগুলো লিখতে হবে সামারিতে, আর এই ক্ষেত্রে একটি কবিতা দেওয়া থাকবে, এটার মূল বিষয়গুলো লিখতে হবে লেস দ্যান 50 ওয়ার্ডস, দ্যাট মিনস 50 ওয়ার্ডের ভিতরে। আমরা এই দুইটা জিনিস নতুন করে পরবর্তী ক্লাসগুলোতে একটি একটি করে নতুন নতুন টপিকগুলো আলোচনা করব। তাহলে ফার্স্ট পেপারে আমাদের নতুন টপিক আমরা কোনটা কোনটা পাচ্ছি দেখো। নতুন টপিকগুলো আগে থেকে প্র্যাকটিস করে রাখবে। আমরা ফ্লো চার্ট নতুন পেলাম,
এরপর হচ্ছে এখানে থিম রাইটিং নতুন পেলাম, বাকি সব কিন্তু অ্যাজ ইউজুয়াল তোমার আগের সিলেবাসের মতোই ছিল, শুধু প্যাসেজ তোমার এসএসসিতে একটি থাকতো আনসিন প্যাসেজ, এখানে আমাদের 3টা প্যাসেজই থাকবে হচ্ছে মেইন বই থেকে। অ্যাকচুয়ালি টেক্সট পেপার থেকে টেক্সট বুক থেকে কি আসতেছে তাহলে একটু খেয়াল করো। 3টা সিন কম্প্রিহেনশন আমি পাচ্ছি, গ্যাপস দুটো গ্যাপস থেকে যে কোনো একটি গ্যাপস আমি পাচ্ছি, প্যারাগ্রাফটা টেক্সট রিলেটেড থাকছে, থিম রাইটিংটা টেক্সট রিলেটেড থাকছে। তার মানে ইংলিশ ফর টুডে যে বইটি তোমার এনসিটিবি থেকে নির্ধারণ করা হয়েছে এই বইটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই বইয়ের প্রতিটি অংশ তুমি খুব ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারে তুমি খুব বেশি অনেক বেশি নাম্বার এক্সপেক্ট করতে পারো। এই হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সিলেবাস। এরপর আমরা চলে যাব ইংলিশ সেকেন্ড পেপারের সিলেবাসটাতে। ইংলিশ সেকেন্ড পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন আর মার্কস ডিস্ট্রিবিউশনটা কীভাবে থাকে। তোমাদের এসএসসিতেও ইংরেজিতে সেকেন্ড পেপার অংশে গ্রামার ছিল 60, আমাদের ইন্টারমিডিয়েটও গ্রামার হচ্ছে 60, বাট সিলেবাসটাতে একটু পরিবর্তন এসেছে। কি পরিবর্তনগুলো আছে আমরা একটু দেখব। এই ক্ষেত্রে গ্রামারের টপিক হচ্ছে 12টি, তোমাদের এসএসসিতে ছিল 11টি, এখানে হচ্ছে 12টি। আর্টিকেল প্রেপোজিশন 1 নম্বরে থাকবে আর্টিকেল, 2 নম্বর অংশে থাকবে প্রেপোজিশন। এই দুটিকে কম্বিনেশন করে তোমরা পড়তে এসএসসির 1 এবং 2 ওইখানে ছিল আর্টিকেল প্রেপোজিশন আর পার্টস অফ স্পিচ, তিনটার ইন্টারচেঞ্জ থাকতো। 1 নম্বরে থাকতো উইথ ক্লুজ, 2 নম্বরে থাকতো উইদাউট ক্লুজ। এখন থাকবে আর্টিকেল 10টি, একটি প্যাসেজ বা একটি টেক্সটকে বেসিস করে 10টি গ্যাপস থাকবে, ওই গ্যাপসে আমার শুধু আর্টিকেল বসাতে হবে, অ্যান্ড দিয়ে বসাবো অথবা ক্রস বসাবো। তার মানে আর্টিকেল দিয়ে আলাদা একটা টপিক হচ্ছে 5, শুধু প্রেপোজিশন থেকে থাকবে, প্রেপোজিশন থেকে মার্কস থাকবে হচ্ছে 5। 3 নম্বরে হচ্ছে ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, এটা আমাদের জন্য নতুন। 3 নম্বর অংশটা আমাদের জন্য নতুন, ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। এই অংশটাতে আমরা কি করব, এই অংশটাতে উপরে একটি বক্স থাকবে, এরকম একটি বক্স থাকবে, এই বক্সে 10টি গ্যাপ ওয়ার্ড লেখা থাকবে। এই 10টি ওয়ার্ডের ব্যবহার দেখে আমাকে এই 10টি নিচের 10টি সেন্টেন্সের গ্যাপ পূরণ করতে হবে। এই ওয়ার্ডের অর্থটুকু জানা থাকলে বা গ্রামাটিক্যাল ইউজেসটুকু জানা থাকলে আমি ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ অ্যাপ্লাই করতে পারবো। তার মানে এটা আমাদের জন্য ইন্টারের সিলেবাসটাতে নতুন। দ্বিতীয় নম্বর পরের অংশটাতে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স এসএসসিতেও ছিল, এখনও আছে। পার্থক্যটা দেখো, এসএসসিতে কমপ্লিটিং সেন্টেন্সটা ছিল একটি টপিকের উপর 5টি সেন্টেন্স থাকতো, আমাদের ইন্টারমিডিয়েটে কমপ্লিটিং সেন্টেন্স থাকবে 10টি, প্রতিটিতে মার্কস হাফ করে 10টি সেন্টেন্স 10টি ভিন্ন ভিন্ন টপিকের উপরে থাকবে। অর্থাৎ এ নাম্বার সেন্টেন্সে যে বিষয়টা নিয়ে আলোচিত হবে, বি নাম্বার সেন্টেন্সটা হয়তো বা ভিন্ন একটা বিষয় নিয়ে থাকবে। এখানে আগে পরে সেন্টেন্স থাকবে, তারপর গ্যাপ থাকবে, সেই গ্যাপ অনুযায়ী আমাকে সেন্টেন্সগুলো পূরণ করতে হবে। তার মানে কোয়েশ্চেন ঠিকই থাকবে, প্যাটার্নটা ভিন্ন, সেন্টেন্স থাকবে 10টি। তারপরের অংশটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে একটু পার্থক্য, তোমাদের এখানেও পরিবর্তন হবে এসএসসিতে। এইচএসসিতে আমাদের রাইট ফর্ম অফ ভার্বসটা কীভাবে থাকবে দেখো, প্যাসেজ ঠিকই থাকবে এবং প্যাসেজের ভিতরে এইরকম গ্যাপ দেওয়া থাকবে। তার মানে ওয়ার্ডটা এখানে দেওয়া আছে, যেটা এসএসসিতে ছিল না। এসএসসিতে শুধু বক্সে ওয়ার্ড দেওয়া থাকতো, আমি ওই ওয়ার্ডটা সিলেক্ট করতে হতো, টেন্স অনুযায়ী তার ফর্ম চেঞ্জ করে তারপরে গ্যাপে বসাতে হতো। কিন্তু এখন আমাদের কি করতে হবে, এখন প্যাসেজের মধ্যে তোমার গ্যাপের প্রতিটি গ্যাপে ওয়ার্ডটা দেওয়াই থাকবে, শুধু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী আর টেন্স অনুযায়ী আমরা শুধু গ্যাপটাকে ওয়ার্ডটাকে চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দিলেই আমার রাইট ফর্ম অফ ভার্বস হয়ে যাবে। ইটস ভেরি ইজি দ্যান ইউর এসএসসি সিলেবাস। তারপর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স তোমরা এসএসসিতে করে আসছো 10 নম্বর, এখন আমাদের থাকবে হচ্ছে 5 নম্বর। 5টি সেন্টেন্স থাকবে একটি টপিকের উপর, এই একটি টপিকের উপর 5টি সেন্টেন্স আমাকে পূরণ করতে হবে। এখানে টপিকগুলো কি থাকবে, affirmative to negative, assertive to interrogative, assertive to exclamatory, assertive to imperative, degree, voice, simple, complex, compound। আমরা যখন টপিক নিয়ে আলোচনা করব তখন ডিটেলস এগুলো আলোচনা করব। তারপরে অংশে 7 নম্বর ন্যারেটিভ স্টাইল। ন্যারেটিভ স্টাইল বা ন্যারেশন যেটা এসএসসিতে ছিল ডিরেক্ট ন্যারেশন দেওয়া থাকতো, এই ডিরেক্ট ন্যারেশনটাকে আমার ইনডিরেক্ট করতে হতো। এখন ভিন্ন হবে ডিরেক্ট টু ইনডিরেক্ট অর ইনডিরেক্ট টু ডিরেক্ট, অর্থাৎ প্রশ্নটা ডিরেক্টে দেওয়া থাকতে পারে তাহলে তোমাকে ইনডিরেক্ট করতে হবে, অথবা ইনডিরেক্টে দেওয়া থাকতে পারে তোমাকে ডিরেক্ট করতে হবে। তাহলে এটা একটা নতুনত্ব আমাদের এইচএসসি সিলেবাসে, এই অংশটা একটু নতুন। ইনডিরেক্ট ন্যারেশন দেওয়া থাকতে পারে, তোমাকে সেটাকে কী করতে হবে, ইনভার্টেড কমা, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচকে আইডেন্টিফাই করে সেখানে তৈরি করে দিতে হবে। 8 নম্বর প্রশ্নটাতে হচ্ছে প্রোনাউন রেফারেন্স। আমরা জানি যে পার্টস অফ স্পিচের যে 8 প্রকার আছে, নাউনের পরের অংশটাই হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউন রেফারেন্স থেকে কোয়েশ্চেন দেওয়া থাকবে একটি প্যাসেজের উপরে, সাবজেক্ট পারসন নাম্বার অনুযায়ী প্রোনাউনগুলোর একটু ভুল দেওয়া থাকবে। প্যাসেজটি থেকে আমাকে এই প্রোনাউনগুলো বের করতে হবে, ভুল প্রোনাউনগুলো বের করে সঠিক করে আইডেন্টিফাই করে আন্ডারলাইন করে দিতে হবে। এটা আমাদের নতুন সিলেবাস। তাহলে 3 নম্বরটা আমাদের নতুন, 8 নম্বর কোয়েশ্চেনটা আমাদের নতুন। 9 নম্বর টপিকটাতে হচ্ছে মডিফায়ার্স। মডিফায়ার্স সিলেবাসটা আমাদের জন্য নতুন। এখানে মডিফায়ার্সে এটাও প্যাসেজ রিলেটেড থাকবে, ক্লজ, ফ্রেজ, প্রোনাউন, পজিটিভ, সামথিং এরকম অনেক কিছু দিয়ে একটি প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে আমাকে মডিফায়ার্সগুলো পূরণ করতে হবে। তার মানে 9 নম্বর টপিকটা আমাদের নতুন। সেন্টেন্স কানেক্টরস। এখানে সেন্টেন্স কানেক্টরসে এসএসসি সিলেবাসে ছিল হচ্ছে সেন্টেন্স কানেক্টরসে 5, ইন্টারের মধ্যে থাকবে হচ্ছে
5, কিন্তু গ্যাপস থাকবে 10টা, অর্থাৎ প্যাসেজে 10টি গ্যাপস থাকবে। ওই গ্যাপসগুলোকে আমাকে পূরণ করতে হবে কানেক্টরস দিয়ে, লিঙ্কিং ওয়ার্ডস, কোঅর্ডিনেটিং কনজাংশনস, কোরিলেটিভস, অ্যাডভার্বস, এই জাতীয় ওয়ার্ডগুলো দিয়ে আমার ওয়ার্ডগুলো পূরণ করতে হবে। তাহলে এটা অ্যাজ ইউজুয়াল প্রিভিয়াস সিলেবাস। 11 নম্বর টপিকটা হচ্ছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। সিনোনিমস অ্যান্টোনিমস আমরা করব কি, একটি প্যাসেজে কিছু ওয়ার্ড, দ্যাট মিনস 10টি ওয়ার্ড আন্ডারলাইন করা থাকবে বা 10টি ওয়ার্ড সিলেক্ট করা থাকবে। তোমাকে এই ওয়ার্ডগুলো থেকে আন্ডারলাইন করে দিয়ে বলবে যে এই ওয়ার্ডের সিনোনিম বের করার জন্য, এই ওয়ার্ডের অ্যান্টোনিম বের করার জন্য আমাকে টেক্সটকে বেসিস করে ওয়ার্ডগুলোর সিনোনিম এবং অ্যান্টোনিমস বের করতে হবে। যেটার সিনোনিম বলবে সেটির সিনোনিম লিখতে হবে, যেটির অ্যান্টোনিম বলবে সেটির অ্যান্টোনিম লিখতে হবে। এই ক্ষেত্রে কিন্তু টেক্সটটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা যদি ঢাকা বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখি 2019 সালে সিনোনিম অ্যান্টোনিমসটা টোটালি আসছে বই থেকে। তার মানে গ্রামারের ম্যাক্সিমাম কিছু কিছু অংশ কোত্থেকে, আমাদের ইংলিশ ফর টুডে বা যে ফার্স্ট পেপার বইটা আছে ওই বইটা থেকে আসতে পারে। 12 নম্বর টপিকটা ছিল পাংচুয়েশন। আছে পাংচুয়েশন। এসএসসিতে পাংচুয়েশন তোমরা করেছো, একটি ন্যারেশন দেওয়া থাকতো, ওই ন্যারেশনটাতে শুধু রিপোর্টিং ভার্ব ইনভার্টেড কমা দিয়ে আমরা শুধু পাংচুয়েশন বসিয়ে দিতাম। এখন পাংচুয়েশনটা 2 ক্যাটাগরিতে আসতে পারে, এটা ন্যারেশন আকারে থাকতে পারে অথবা ডায়লগ আকারে থাকবে। একটি ডায়লগ দেওয়া থাকবে, এই ডায়লগের মধ্যে কিছু অংশ ভুল দেওয়া থাকবে, এই পাংচুয়েশন মার্কসগুলো আমার এখানে বসাতে হবে। তাহলে ন্যারেশন অংশের সাথে পাংচুয়েশন অংশটা রিলেটেড, আবার পাংচুয়েশনটা থেকে আমার ডায়লগ থেকেও কী করতে হবে, পাংচুয়েশনগুলো পূরণ করতে হবে। এই 12টা গ্রামার টপিক্সে মার্কস থাকবে হচ্ছে 60। এবারে যা বলছে কম্পোজিশনস পার্ট, অর্থাৎ কম্পোজিশন অংশে আমাদের কী কী থাকবে। দেখো কম্পোজিশন অংশে কিছুটা নতুনত্ব আছে। এখানে ফর্মাল লেটার মার্কস থাকবে হচ্ছে 8। ফর্মাল লেটার এসএসসিতেও ছিল, দ্যাট মিনস অ্যাপ্লিকেশন আমরা যেটাকে বলি, অ্যাপ্লিকেশন থাকবে 8। রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন লেখা, কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে তোমাকে একটি প্রতিবেদন তৈরি করতে হবে। কিছু বিষয় করেসপন্ডেন্ট, দ্যাট মিনস হেডলাইন দিয়ে কিছু উপস্থাপনা তৈরি করে একটি প্রতিবেদন লিখতে হবে, এতে মার্কস থাকবে হচ্ছে 8। এটা আমাদের জন্য নতুন। প্যারাগ্রাফ অ্যাজ ইউজুয়াল 10, কম্পোজিশন পার্ট অ্যাজ ইউজুয়াল 14। এসএসসিতে এগুলো আমরা পড়ছি, এখন আমাদের একই জিনিস থাকবে, তবে টপিকগুলো একটু ভিন্ন। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সিলেবাসটাকে একসাথে দেখব কেন, বা একসাথে আমার জানা দরকার কেন। অনেকের মধ্যে এটা থাকতে পারে যে ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপার পড়বো, সেকেন্ড ইয়ারের সেকেন্ড পেপার পড়বো। আমাদের সিলেবাস যাদের কাছে আছে বা যাদের কাছে সিলেবাসটুকু তোমরা কালেক্ট করেছো বা যাদের কালেকশনে আছে, তারা দেখবে যে সিলেবাসে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা অংশ কম্বিনেশন করা। অর্থাৎ ফার্স্ট পেপার থেকে আমরা কিছু অংশ নিব, সেকেন্ড পেপার থেকে গ্রামাটিক্যাল কিছু অংশ নিব। তো তুমি যখন প্রিপারেশন নিতে যাবে, তুমি যদি টপিকটা ধরে বুঝতেই না পারো যেটা কোন অংশটা থেকে নিচ্ছি, ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার, সেই ক্ষেত্রে কিন্তু আমার জন্য প্রবলেম তৈরি হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে টেস্টের পরে যেটা হয় সেটা হচ্ছে কি, তারা কোন অংশটুকু কোত্থেকে সলভ করবে বা কোন অংশটুকু কোত্থেকে পড়বে, এই অংশটুকুই আইডেন্টিফাই করতে পারে না। তোমাদের সবাইকে আমি একটি রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে প্রথমে যেটা করবে, এই সিলেবাসটা বা মার্কস ডিস্ট্রিবিউশনটা খুব ভালো করে দেখবে। তোমার ইংলিশ ফর টুডে যে বইটি আছে, বইটি কালেক্ট করবে। এরপর যদি প্রিভিয়াস কোনো কোয়েশ্চেন তোমার কালেকশনে থেকে থাকে বা কোনো কারো কাছ থেকে নিতে পারো, তুমি প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো দেখে দেখবে যে প্রশ্নগুলো কিভাবে সেট আপ করা থাকে বা প্রশ্নগুলো কী ধাঁচে আসে। তাহলে আমরা যখন টপিক ধরে ধরে পড়াবো, তোমাদের জন্য সুবিধা হয়ে যাবে যে এই টপিকটাকে এইভাবে প্রিপারেশন নিতে হবে। আর আশা করছি বাকি অন্য ডিপার্টমেন্টের অন্য স্যাররা টপিক ধরে ক্লাস নিয়েছেন বা নিচ্ছেন। তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস, এই জন্য আমি তোমাদের সিলেবাসটা নিয়ে খুব ভালো করে বুঝিয়ে দিলাম। আশা করছি তোমরা সিলেবাসটা ভালো বুঝেছো। সিলেবাসটা দেখে প্রিপারেশনটা ওইভাবে নিতে হবে। এরপর থেকে এরপরের ক্লাস থেকে ইনশাল্লাহ আমি টপিক বেসিস ক্লাস নিতে চেষ্টা করব। আশা করি তোমরা সবাই আমাদের অনলাইন ক্লাস প্রোগ্রামের সাথে থাকবে, পড়াশোনার সাথেই থাকবে, যে যেখানেই থাকো নিরাপদে থাকো, ভালো থাকো, আর আমাদের অনলাইন ক্লাস প্রোগ্রামের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।